Dear students of MA final year, Assalamu alaikum, good morning. I welcome you all to today's class on the topic The Scarlet Letter, a novel from your course, Modern Novel, containing course code 31109. So let me introduce myself first. This is Nurul Amin, 34 BCS, a lecturer in English, Dr. BM College, Bodishal. So dear students, we have mentioned earlier that today's topic is The Scarlet Letter, which is a novel which was composed and published in the year 1850 by Nathaniel Hawthorne, whose lifetime was 1804 to 1864. You see, this is the very image of your textbook, The Scarlet Letter. Dear students, in our earlier class on this very novel, we got a very simple outline over this novel. Now, we would like to focus on the following outcomes from today's text. So our today's target learning outcomes are to know how we are to answer against some important broad questions from this novel. Then we are to have a very basic idea upon two important broad questions from this text. To do this, we are to have concept of good and evil in the light of this novel. We have to have basic concept upon symbolism in the light of this novel, and we have to know how we have to answer these two questions actually, of good and evil and use of symbolism. Okay, these two questions are our focal items for today. So, let us see once again. These are our target questions for today: treatment of good and evil and use of symbolism. Dear students, আমরা প্রথমে যে কাজটা করতে পারি যে আমাদের এই যে দুটো প্রশ্ন গুড এন্ড ইভিলের কনসেপ্ট এই নভেলে কিভাবে প্রথিত আছে সেটা একটু জেনে নিই। এরপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে সিম্বলিজমের উপর আমরা একটু কনসেপ্ট নিয়ে নেব, কেননা আমাদেরকে মূলত এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের একটু বেসিক কনসেপ্ট নিতে হবে গুড অ্যান্ড ইভিলের উপরে এবং সিম্বলিজমের উপরে। তো চলো প্রথমে জানা যাক এই নভেলের আয়নায়, এই নভেলের দর্পণে গুড অ্যান্ড ইভিলের কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে এবং এই নভেল যে এলাকায় সেট, এই নভেলের সেটিংটা আমেরিকার যে অঞ্চলটায়, ওই এলাকার এবং ওই সময়কালের আয়নায় গুড অ্যান্ড ইভিলের কনসেপ্টটা কেমন ছিল। তো একটু বলে রাখি, তোমরা যখন এই গুড অ্যান্ড ইভিলের কোয়েশ্চেনটার উত্তর দিবে তোমরা এই 5টি পয়েন্ট হাইলাইট করতে চেষ্টা করবে। হাইলাইট বলতে কি, তোমরা অন্তত এই 5টি পয়েন্টকে ইন্ট্রোডাকশনে অথবা কনক্লুশনে অ্যাকোমোডেট করে দিবে। 3টি পয়েন্ট ইন্ট্রোডাকশনে দিয়ে দিলে, 2টো কনক্লুশনে অ্যাকোমোডেট করে দিলে। সোজা কথা, তোমাদেরকে 5টি সেন্টেন্স পয়েন্ট আকারে ইন্ট্রোডাকশন বা কনক্লুশনে ইন করিয়ে দিতে হবে। তো গুড অ্যান্ড ইভিল নিয়ে লিখতে গেলে তোমরা প্রথমেই যেটা লিখবে যে গুড অ্যান্ড ইভিলের যে কনসেপ্টটা, এটা হচ্ছে খুব কমন একটা ডিকোটমি। আমি জানি তোমরা ডিকোটমি মিনিংটা জানো, যে বিপরীতার্থক বা দ্ব্যর্থক শব্দযুগল, ভালো কি মন্দ কি, এটা ইতিহাসের খুব শুরু থেকেই একটা কমন ডিকোটমি, এটা তোমরা লিখে দিবে। তো প্রথমে শুরু করলে যে concept of good and evil is a very common dichotomy from the very beginning of human history or human civilization.
এভাবে শুরু করে দিলে এরপরে লিখে দিবে যে গুড অ্যান্ড ইভিল ইজ নট এন ইস্যু অফ ওভার সিম্পলিফিকেশন। তার মানে তোমরা বলে দিবে যদিও এই নভেলে গুড অ্যান্ড ইভিলকে চিত্রিত করা হয়েছে, কিন্তু গুড অ্যান্ড ইভিল বিষয়টা এত সহজে সিম্পলিফাই করা যায় না। কিভাবে লিখবে তাহলে? কনসেপ্ট অফ গুড অ্যান্ড ইভিল ইজ নেভার এনি ইস্যু অফ ওভার সিম্পলিফিকেশন। এরপরে তোমরা আরেকটা পয়েন্ট তুলবে, মানে আরেকটা দৃষ্টিভঙ্গি উত্থাপন করবে। এভাবে লিখবে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ হিউম্যান থিঙ্কিং, from the very beginning of human query, this question has been raised repeatedly, that are good and evil these two aspects independent? একটু বুঝিয়ে বলি। তোমরা বলবে যে ইতিহাসের খুব শুরু থেকে এই প্রশ্নটি বারবার উত্থিত হয়েছে যে গুড অ্যান্ড ইভিল এরা কি ইন্ডিপেন্ডেন্ট? ইভিল কি গুডের উপর নির্ভরশীল নাকি গুড ইভিলের উপর নির্ভরশীল? আর গুড অ্যান্ড ইভিল দুটোই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ দুটো প্রয়োজন কি ছিল? সেখানে প্রশ্ন আসবে তাহলে গড এই দুটোকে কেন তৈরি করলেন, এ দুটোর মধ্যে কেন দ্বন্দ্ব তৈরি করলেন? কেমন? যেমন সেমিটীয় যে ধর্মগুলো, সেই ধর্মগুলোর মধ্যে কিন্তু মূল সুর হচ্ছে এটা যে গুড ইভিলের চিরন্তন দ্বন্দ্ব, যে সত্য বিজয়ী হবে, মিথ্যা পরাজিত হবে। অপরদিকে দেখো বুদ্ধিজমের কনসেপ্টটা কিন্তু এরকম যে এই গুড এবং ইভিলের এই দ্বন্দ্বের অবসান হতে পারে কিসের মাধ্যমে? নির্বাণের মাধ্যমে, নির্বাণম পরমং শান্তি। তোমরা এখানে সংক্ষেপে উত্থাপন করবে যে right from the very beginning of human thinking this point has been asked repeatedly, that is good and evil অথবা are good and evil two aspects which are independent? এভাবে লিখলে। এবার আসো, এবার একটা মজার পয়েন্টে যাই। তোমাদের এরপর লিখতে হবে যে এরপরে মানুষ যেটা ভাবতে থাকলো সেটা হচ্ছে গুড এবং ইভিল কি ইউনিফর্ম? মানে যেটা গুড সেটা কি পৃথিবীর সর্বত্র সব সমাজে ইউনিফর্ম? সবাই কি সেটাকে গুড বলে মানে? যেটা ইভিল সেটা কি সব সমাজে ইভিল বলে মানে? এবং কোনো কোনো সোসাইটির দৃষ্টিভঙ্গিতে কোনো কোনো জায়গায় তোমার মস্তককে বাউ ডাউন করা এটা ইভিল। আবার কোনো কোনো সোসাইটির কোনো কোনো ধর্মের দৃষ্টিভঙ্গিতে একই জায়গায় বাউ ডাউন করাটা কি গুড। অতএব গুড এবং ইভিল ইউনিফর্ম কিছু না, এটা তোমরা লিখে দেবে। বাট দ্য ম্যাটার ইজ দ্যাট from the viewpoints of several society and contexts, good and evil never can be taken as any aspect, as any issue which is uniform. Okay? তাহলে লাস্টে কথাটা লিখবে, এভাবে লিখে দেবে however good and evil are two terms which are quite relative. অথবা লিখে দিলে however good and evil are quite relative concepts, খুব আপেক্ষিক বিষয়। তাহলে তোমার সুন্দর একটা সূচনা হয়ে গেল। অথবা তুমি কনক্লুশনে এই পয়েন্টটা দিয়ে দিলে এবং ইন্ট্রোডাকশনে এই পয়েন্টগুলো দিয়ে সেন্টেন্স জুড়ে দিলে, তাহলে তুমি একটা টুইস্ট তৈরি করতে পারলে প্রশ্নটার মধ্যে। তাহলে এই পয়েন্টগুলো আমার কেন লাগছে গুড এবং ইভিলের প্রশ্নটার উত্তর দিতে। চলো এরপর আমাদের যে প্রশ্নটার ব্যাপারে মৌলিক ধারণা নিতে হবে সেই প্রশ্নটা হচ্ছে কনসেপ্ট অফ সিম্বলিজম। কনসেপ্ট অফ সিম্বলিজমে একইভাবে তোমরা শুরু করে প্রথমে লিখবে যে কনসেপ্ট অফ সিম্বলিজম or symbolism is a device that uses symbols. এটা একদম ক্লাস 5-6 এর স্ট্যান্ডার্ডের কথা। You know symbolism is a device that uses symbols. তারপর কি লিখবে? We know symbolism or symbol represents something beyond literal. অক্ষর দ্বারা যেটা বোঝায় ঠিক তাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝায়, এটা হচ্ছে সিম্বলিজমের কাজ। তাহলে লিখে দিবে by using this tool, by using this device, composers or poets or authors or novelists represent something beyond literal. এরপরে লিখবে however
symbols or symbolism can take different forms. এটা কি তোমরা বুঝতে পেরেছো? এক এক সিম্বল এক এক জায়গায় এক এক ফর্ম ধারণ করতে পারে, এক এক তাৎপর্য বহন করতে পারে। কিরকম? তোমরা এই স্কারলেট লেটারের দিকে তাকাও না, দেখো একই এ শুরুতে একরকম মিনিং বহন করছে, অ্যাডাল্টারি মিনিং বহন করছে না, মাঝখানে কিসের মিনিং বহন করছে? এই বল মাইবিলিটির মিনিং বহন করছে না, শেষে এই এ দ্বারা আমরা এঞ্জেলের সিগনিফিকেন্স পাচ্ছি। আবার ধরো পরের পয়েন্টে গেলে আমরা আরেকটু ক্লিয়ার হব যে শিফটস মিনিংস ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। একই সিম্বলের মিনিং কনটেক্সট টু কনটেক্সট আলাদা হয়ে যেতে পারে। এক কনটেক্সটে একটা সিম্বলের যে মিনিং, অন্য কনটেক্সটে ওই সিম্বলের মিনিংটা আলাদা। যেমন ধরো এই যে স্ক্যাফোল্ডটা, স্কারলেট লেটারে তোমরা তো পড়েছো, প্রথম যে স্ক্যাফোল্ড সিন, সেখানে কিন্তু স্ক্যাফোল্ডটাকে একটা শাস্তির জায়গা, হ্যাঁ, একটা লজ্জার অপমানের জায়গা হিসেবে দেখানো হয়েছে। কিন্তু মিডল যে সিনটা, সেকেন্ড সিনটায়, সেখানে স্ক্যাফোল্ডটা কিন্তু কনফেশনের জায়গা, মানে স্পিরিচুয়াল ম্যাচুরিটি অর্জনের জায়গা হিসেবে দেখা যেতে পারে। কিন্তু থার্ড যে সিনটা, সেখানে দেখো, সেখানে কিন্তু স্ক্যাফোল্ডটা আরো ম্যাচিউরড একটা জায়গাকে ইন্ডিকেট করছে। কিরকম? সেখানে আমরা দেখব কোন চরিত্রের কাছে এই স্ক্যাফোল্ডটা হচ্ছে সোলের পারফেকশন অর্জনের জায়গা, কারো কাছে সামাজিক আইডেন্টিটি পাওয়ার জায়গা, কারো কাছে আশা ভঙ্গের জায়গা, কারো কাছে স্বপ্ন ভঙ্গের জায়গা, হ্যাঁ, এরকম। তাহলে আমরা কি লিখবো? যে however symbols or symbolism shifts meanings depending on the context. কনটেক্সট ভেদে সিম্বলের মিনিং পাল্টে যেতে পারে। কেমন? লাস্টে এভাবে তোমরা র্যাপ আপ করে দিবে, কনক্লুশনে লিখে দিবে, লাস্টলি উই আর টু স্টেট দ্যাট সিম্বল স্ট্যান্ড or symbolism stands in between denotation and connotation. এটা মনে তোমরা বুঝতে পারো না, একটু মনোযোগ দিয়ে দেখো। ডিনোটেশন মানে বুঝো তোমরা? ডিনোটেশন মানে হচ্ছে শাব্দিক যে মিনিংটা, বাহ্যিক যে মিনিংটা দাঁড়ায়। যেমন চাঁদ মানে চাঁদ, দিস ইজ ডিনোটেশন। কনোটেশন অন্তর্নিহিত মিনিং। যেমন চাঁদ দ্বারা আমরা কি বুঝি? রোম্যান্স বুঝি, প্রেমময়তা বুঝি, সৌন্দর্য বুঝি, আকর্ষণ বুঝি। তো সিম্বলের বা সিম্বলিজমের কাজ হচ্ছে এই ডিনোটেশন এবং কনোটেশনের মাঝখানে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডস ইন বিটুইন ডিনোটেশন অ্যান্ড কনোটেশন। তাহলে লিখে দিবা, lastly we have to state that symbols or symbolism actually takes stand অথবা take their stand in between denotation and connotation. এই পয়েন্টটা একটু ব্যাখ্যা করে লিখে দিতে পারলে তোমার অ্যান্সারের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আরেকটু মেধা দীপ্ত হবে। তাহলে এই গেল তোমার সিম্বলিজমের প্রশ্নের উত্তরটা সাজানো কিছু অলংকার। এগুলো পুরোটাই ইন্ট্রোডাকশনে দিয়ে দিতে পারো, অথবা কিছু পয়েন্ট ইন্ট্রোডাকশনে দিয়ে একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট কনক্লুশনে দিয়ে দিতে পারো। আমরা পরবর্তী মূল অংশে চলে যাই, যেখানে প্রশ্নের উত্তর কিভাবে সাজাবো সেটা দেখি আমরা। তো আমাদের প্রথমেই যে ব্রড কোয়েশ্চেনটা আমি গত ক্লাসে, তোমরা যদি গত ভিডিওটা দেখে থাকো, সেখানে দেখবে যে এই দুটো কোয়েশ্চেন আমি সাজেস্ট করেছি। তো ট্রিটমেন্ট অফ গুড অ্যান্ড ইভিল, এটা কেমন হবে? আসো, আমি ওই দিন কিন্তু এই 5টি পয়েন্ট ধরিয়ে দিয়েছিলাম। এই 5টি পয়েন্টে আজকে এলাবোরেট করে সাজানোর চেষ্টা করছি। কনসেপ্ট অফ সিন ইন পিউরিটান আমেরিকা। প্রথমেই লিখবে যে গুড এবং ইভিল, ওই যে প্রথমেই তুমি বলে দিলে কিন্তু যে গুড এবং ইভিল আপেক্ষিক বিষয়, এক সমাজে যেটা গুড, অন্য সমাজে সেটা ইভিল। যাই হোক, আমাদের এই নভেলটির সেটিং হচ্ছে স্কারলেট লেটার, এভাবে শুরু করে লিখবে। দ্য কনসেপ্ট অফ সিন ইন পিউরিটান আমেরিকা ওয়াজ লাইক দিস, এরকম ছিল। কিরকম ছিল? তুমি আলোচনায় চলে গেলে লিখবে, ইন পিউরিটান আমেরিকান সোসাইটি evil was taken as a form of rebellion against God and God's authorities on earth. প্রাচীন আমেরিকান সমাজে, পিউরিটান সমাজে কিভাবে দেখা হতো? গুড এবং ইভিলকে বিদ্রোহ হিসেবে। কার বিরুদ্ধে বিদ্রোহ? গড এবং গডের কর্তৃত্বের বিরুদ্ধে। তাহলে তোমরা দেখি বলে ফেলো তো, এটা যদি ইভিল হয় তাহলে গুড কোনটা?
গুডনেস কোনটা? গুডনেস ইজ কমপ্লাইং গড অ্যান্ড গডস অথরিটিস অফ আর্থ। হ্যাঁ, আচ্ছা, এই মৌলিক কনসেপ্টটা দিলে তৎকালীন পিউরিটান সমাজের আয়নায়। এরপরে যে পয়েন্টটা লিখবে, মোড অফ পানিশমেন্ট ইন পিউরিটান সোসাইটি। তোমরা লিখবে যে তৎকালীন পিউরিটান আমেরিকান সোসাইটিতে শাস্তি কিভাবে দেওয়া হতো। লিখে দিবে, ইফ উই অ্যানালাইজ দ্য টাইম, অথবা ইফ উই হ্যাভ এ লুক আপন দ্য সেটিং অফ দিস নভেল, ইউ উইল কাম টু নো দ্যাট মোড অফ পানিশমেন্ট ইন পিউরিটান আমেরিকান সোসাইটি ওয়াজ লাইক দিস। এরকম এরকম শাস্তি দেওয়া হতো। কিরকম শাস্তি দেওয়া হতো? কিছু শাস্তির রকম লিখে দিলে। প্রথমে লিখলে লাইক পিয়ার্সিং টাংস উইথ হট অল। অল বুঝতে পেরেছ? এই যে মুচিরা যে সুচ গরম করে সেলাই করে না, গরম সুচ চিপার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। এটা একটা শাস্তির রকম ছিল। হুইপিং, বেত্রাঘাত করা হতো, চাবুক মারা হতো। পাবলিক হিউমিলিয়েশন, গণলজ্জার মধ্যে ফেলে দেওয়া হতো, জনসমক্ষে লজ্জা দেওয়া হতো। আমাদের হেস্টারকে যেটা দেওয়া হয়েছিল না, অ্যান্ড এক্সিকিউশন, এবং ফাঁসিতে লটকানো হতো, এটাও হতে পারে। লিখে দিলে তাহলে এই শাস্তিগুলো দেয়া হতো। এখন লিখবি যে আচ্ছা, এইভাবে যে গুডকে গুড বলে ধরা হতো বা ইভিলকে ইভিল বলে ধরা হতো এবং এই শাস্তি দেওয়া হতো, এর বাইরে কি গুড বা ইভিলের কোনো অস্তিত্ব ছিল না? এর বাইরে কি কোনো শাস্তির রকম ফের ছিল না? এখানে লিখবে যে গুডনেস এক্সিস্টস ইন ডাইজেশন অফ পেইন। তুমি লিখবে যে এর বাইরেও পেইন অর্জনের জায়গা বা শাস্তি ফেসের জায়গা, এর বাইরেও শুদ্ধতা অর্জনের জায়গা আছে। সেটা কেমন জায়গা? আমরা কিন্তু এটা হথার্নের দৃষ্টিভঙ্গি থেকে লিখছি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি না। তো হথার্ন এখানে যে ডিসপোজিশনটা অ্যাপ্লাই করেছেন, আমরা ঠিক সেই জায়গা থেকে লিখব যে আর্থাস গোয়িং উইদাউট ফুড অ্যান্ড স্লিপ, হুইপিং হিমসেলফ। দেখো, আর্থার নিজে কিন্তু নিজেই কিছু শাস্তি দিত। এগুলোকে আমরা শাস্তি হিসেবে এখানে কি করব? মহিমান্বিত করব। স্বপ্রণোদিত শাস্তিগুলো কি? আর্থাস গোয়িং উইদাউট ফুড অ্যান্ড স্লিপ, হুইপিং হিমসেলফ, কজিং কাটস অ্যান্ড ব্লিডিং অ্যান্ড ওয়ার্কিং ফর অ্যাটনমেন্ট। আর্থার যখন দেখলো যে তারই সিনের যে পার্টনার, কো-কমিটার, একই সিন যে করেছে তার সঙ্গিনী হেস্টার, সে তো লোকলজ্জা গণলজ্জার মধ্যে সে দিন যাপন করছে, কিন্তু সে কি করবে? সে তখন নিজেকে এই শাস্তিগুলো দিল। সে খেতে নিজেকে কষ্ট দিত, নিজে ঘুম সে ছেড়ে দিয়েছিল, সে নিজেকে নিজে চাবুক মারত, নিজেকে কেটে ফেলতো, নিজেও রক্তাক্ত করতো এবং এমন কিছু কাজ করতো যাতে তার মনে হতো পাপের প্রায়শ্চিত্ত হবে। তো আমরা লিখবো যে এটার মধ্যেও কি হয়েছে, এই যে ডাইজেশন অফ পেইন, এটাও গুডনেস অর্জনের জায়গা হতে পারে। তার মানে এটাও শাস্তি থেকে মুক্তির জায়গা হতে পারে। আমরা এটা কিন্তু এভাবে ফোকাস করব যদি এই নোভেলের দৃষ্টিতে গুড এবং ইভিল কেমন এটা বর্ণনা করতে চাই। এরপরে লিখবে ইন্টারনাল ইমপ্লিকেশন ইজ গ্রেটার পানিশমেন্ট। যে পয়েন্ট গত ক্লাসে ধরিয়ে দিয়েছি, সেটার ব্যাখ্যা এরকম করবে যে আর্থার ইজ অ্যান এম্বডিমেন্ট অফ প্রাইভেট পানিশমেন্ট উইথ গ্রেটার সেন্সিটিভিটি। এখন তোমরা বলতে পারো যে কোর্টে বা কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থায় তো প্রাইভেট পানিশমেন্ট বলে কিছু নাই, নিজের পানিশমেন্ট নিজে নেয়, এটা কি করে হয়? হ্যাঁ, এখানে লিখবে যে আর্থার ইজ অ্যান এম্বডিমেন্ট অফ প্রাইভেট পানিশমেন্ট। না, আর্থার নিজে পানিশমেন্ট দিয়েছিল। কারণ কি বলতো? এটা হচ্ছে পাওয়ার অফ কনসায়েন্স। তার বিবেকের শক্তি এতটাই প্রখর ছিল যে সে নিজেকে নিজে শাস্তি দিয়েছিল। তোমরা লিখবা, এখন প্রশ্ন আসতে পারে যে নিজেকে শাস্তি দিলে এটা কি শাস্তি হবে নাকি? হ্যাঁ, এখানে তুমি এই নভেলের ডিসপোজিশনের আলোকে লিখবে যে না, এটা তো শাস্তি বটেই এবং এটা আরো গ্রেটার সেন্সিটিভিটি আছে, এটা আরো গভীর বৃহত্তর সংবেদন আছে। তাহলে লিখে দিলে এটা কিন্তু মূল প্রশ্নের উত্তর। চতুর্থ পয়েন্টে লিখবে যে ইন্টারনাল ইনফ্লিকশন should be taken as a form of greater punishment. If we see in the light of this novel, the Scarlet Letter, we would be bound to accept the truth that Arthur is an embodiment of private punishment. It is because his punishment contained greater sensitivity than formal punishment, as suggested by the Puritan society or Puritan American society. কেমন? এখানে লাস্ট যে পয়েন্টটা সেটা কিভাবে লিখবে?
রিভেঞ্জ ইজ এ নেফেরিয়াস ফর্ম অফ ইভিল এই পয়েন্টের আলোকে কি লিখবে রজার্স ডিফিকাল্ট অ্যান্ড ভিন্ডিকটিভ সেলফ রিচেস এ ডিস্টর্টেড সোল। একটু দেখো এই নভেলের আয়নায় আমরা দুজন পাপী মানুষকে দেখতে পাই, একজন হেস্টার আর একজন আর্থার, কিন্তু এর বাইরে রজার সে যে একজন ইরেসপন্সিবল হাজব্যান্ড ছিল, এটা কি শাস্তিযোগ্য না? কিন্তু তাকে শাস্তি দেওয়া হয় না। সে যে প্রতিশোধ পরায়ণ হয়েছিল তার স্ত্রীর প্রতি এবং তার প্রেমিকের প্রতি, এবং যে এককারজনকভাবে লজ্জা দিচ্ছিল, ষড়যন্ত্র করছিল আর্থারের বিরুদ্ধে, এটা কি নৈতিকতার অবনমন না? তাহলে কি লিখবে যে however there are several goodnesses and evils that we do not notice in our everyday life, in our society. What happened in case of Puritan American society as well? আমেরিকার সমাজে এমনটা হয়েছিল। কিভাবে সেটা? We know Roger should be taken. Roger should be considered accordingly a great criminal. But he was never brought under the umbrella of punishment. So what happened? Roger's difficult and vindictive self reaches a distorted soul or reached a distorted soul. এভাবে লিখে দিলে যে রিভেঞ্জ হিংসা পরায়ণতা, প্রতিহিংসা পরায়ণতা, এটাও একটা মারাত্মক শয়তানের বহিঃপ্রকাশ। এবং রজারের মধ্যে যেটা ছিল এটা তো তাকে পারফেকশন দেয় না, এটা তাতে পারফেকশন দেয় না, পুরোপুরি খাঁটি হয় সোনা। রজার কিন্তু পুরোপুরি খাঁটি সোনা হয় নাই, সে বরং কি হয়েছে, সে কয়লা হয়ে যাচ্ছিল, সে আরো খারাপ হয়ে যাচ্ছিল, তার কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছিল না। অপরদিকে আর্থার সে কিন্তু পিউরিফিকেশনের প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে, গুডনেস অর্জন করছে, হ্যাঁ, সে ইন্টারনাল ইনফ্লেকশনের মধ্য দিয়ে সে গ্রেটার পানিশমেন্ট বরণ করে নিচ্ছে। রজারের কি হচ্ছে? রজারের সোল কিন্তু ক্রমশ পচে যাচ্ছে। হেস্টার সে কি করছে? সে এবিলিটি অর্জন করছে, সে ভালো মানুষ এবং ভালো মানসিকতা পরিচর্যা করছে, সে মাতৃত্বের নান্দনিক চর্চা করছে। কিন্তু রজারে কি হচ্ছে? রজার্স ডিফিকাল্ট অ্যান্ড ভিন্ডিকটিভ সেলফ রিজেস এ ডিস্টর্টেড সোল। সে একটা অধঃপতিত আত্মার মালিক হয়ে যাচ্ছে। এখন তোমরা তাহলে দেখো যে এখানে যে চরিত্রগুলো, পার্ল তাকে ভাবা হয় পাপের ফসল, আর্থার এবং হেস্টার তাদেরকে পাপী ভাবা হয়, কিন্তু যদি আমরা ইন্টেন্সিভ লুক দিই তাহলে দেখবো যে এই দুজনের চেয়েও রজার বড় পাপী। এবং যে দুজনকে পাপী বলে বলা হচ্ছে তারা কিন্তু একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে, যাতে করে তারা অ্যাটনমেন্ট এবং পিউরিফিকেশনের জায়গায় উপনীত হচ্ছে। তাহলে এটা ওই কনক্লুশন ওই কথাটা লিখে দিবে, কোনটা? যে গুড এবং ইভিল আপেক্ষিক বিষয়, হ্যাঁ, এই কথাটা কনক্লুশনে হাইলাইট করে দিবে। আশা করি তোমরা পারবে। চলো তাহলে পরবর্তী প্রশ্নটা কিভাবে লিখবো আমরা যাই। ইউজ অফ সিম্বলিজম। প্রথমে তোমাদের তো বলে দিয়েছি যে এই 5টি সিম্বল এখানে ফোকাস করলেই তোমাদের হবে। প্রথমে লিখবে দ্য স্কারলেট লেটার অথবা দ্য লেটার এ ইজ এ শিফটিং সিম্বল ইন দ্য নভেল দ্য স্কারলেট লেটার। কেন শিফটিং? এই দেখো, ইট টেক্স এ জার্নি, ইট আন্ডারটেক্স এ জার্নি। কেমন জার্নি? ফ্রম শেম টু আইডেন্টিটি অ্যান্ড দেন টু পিউরিফিকেশন। এই এ প্রথমে শেমের বহিঃপ্রকাশ, প্রতিরূপক হয়েছিল, পরবর্তীতে এই শেম থেকে সেটা কি করেছে, সেটা আইডেন্টিটির পরিচয় হয়েছিল, আইডেন্টিটির উপস্থাপক হয়েছিল। পরে এই এটা কি করেছে, পিউরিফিকেশনের উপস্থাপক হয়েছে। আমরা যখন হেস্টারকে প্রথমে এ অক্ষর খোদিত ভাবে হাঁটতে দেখি তখন বুঝতে পারি সে একজন পাপী, কিন্তু সে যখন মানসিক শক্তি দিয়ে সে যখন সূচিকর্ম করে বড় হচ্ছে, পার্লকে মানুষ করছে, তখন আমরা দেখতে পাই সে এই বল, এবং পুরোপুরি ওই যে বললাম পুরোপুরি কাটি হয় সোনা। সে তখন কি হয়, আর্থার এবং হেস্টার, আর্থারের এটা যদিও ঢাকা ছিল তার অ্যাপ্রনের নিচে, আর হেস্টারের এটা প্রকাশিত ছিল, যেটাই হোক উভয় কিন্তু পিউরিফিকেশনের রাস্তায় উপনীত হয়েছে। অতএব এই যে সিম্বলিজমের যে কথাটা, যে মিনিং শিফট করে বারবার, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে শিফটিং সিম্বল। মিটিওর, এটা একটু মজার একটা সিম্বল। দেখো, দ্য মিটিওর কন্টেইনস ডিফারেন্ট ইমপ্লিকেশনস লাইক শেম অন কার্স, আইডেন্টিটি অ্যান্ড ব্লেসিং ফর ফ্যামিলিয়ার সোসাইটি। এখন দেখো এই মিটিওরটা, এই যে তারকা, হ্যাঁ, প্রদীপ্ত তারকা বা উল্কা, যেটা দেখতে পেয়েছিল, নানাজন দেখতে পেয়েছিল, কার জন্য কি ইঙ্গিত বহন করছে? দেখো, যখন আর্থারের চোখে মিটিওরটা ধরা পড়লো তখন এখানে উপনীত হলো সত্যটা,
এটা প্রতিভাত হয় যে আর্থারের জন্য এটা আসলে সেইমর কার্ডসের কথা বলেছে যে আর্থার হেস্টার যেমনি করে এটা ওপেনলি বহন করছে, তুমি এমনি করে বহন করো। তাহলে এই মেটিওরটা আমাদের ইয়ার জন্য কি বহন করছে? হেস্টারের জন্য আইডেন্টিটির এমবেলিশমেন্ট করছে। অপরদিকে এই আর্থার, হেস্টার এবং পার্ল ফ্যামিলির জন্য এটা একটা ব্লেসিং, কারণ তাদের এই যে সাফোকেশন, তাদের এই যে পেইন, পেনিট্রেশন, এটা স্বর্গীয় যেন একটা এন্ডোর্সমেন্টকে এখানে উল্লেখ করা হয়েছে, সেহেতু এই আর্থার, হেস্টার, পার্ল ফ্যামিলির জন্য এটা একটা ব্লেসিং আর সিম্বল অফ ব্লেসিং। আর সোসাইটির জন্য এটা ব্লেসিং কেন? হ্যাঁ, ওই যে উইনথপ সাহেবের শেষকৃত্য হয়েছে, তো শেষকৃত্য শেষে সবাই যখন ফিরেছে তখন সবাই আকাশে দেখতে পেয়েছে। তার মানে মানুষ ভাবলো ওই দেখো উইনথপ সাহেব, হ্যাঁ মিস্টার উইনথপ, সে কি হয়েছে? সে স্বর্গবাসী হয়েছে। অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি থেকে এটা কি ব্লেসিং। একই মেটিওর এক একজনের কাছে এক এক মিনিং কি করছে, সাজেস্ট করছে। ওই যে বলছিলাম শুরুতে যে কনটেক্সট টু কনটেক্সট সিম্বলের মিনিং কি করে, ভ্যারি করে। তাহলে কিভাবে লিখবে? উই নো ইন সিম্বলিজম মিনিং contains several implication in several context, in several perspective. For example, the meteor in the scarlet letter contains different implications like shame or curse, identity and blessing for family and society. এবার আসো পার্ল। পার্ল কেমন সিম্বল? পার্লকে এই নভেলে তুলে ধরে আমাদের নাথানিয়েল হথর্ন কি সিম্বলে খেলা খেললেন দেখো। তোমরা লিখবা ইন দ্য নভেল দ্য স্কারলেট লেটার পার্ল সিম্বলাইজেস ট্রান্সগ্রেশন। প্রথমেই আমরা পার্লকে সীমা লঙ্ঘনের একটা প্রতীক হিসেবে দেখি, তার বাবা মায়ের সীমা লঙ্ঘন বা পাপের ফসল সে। অপরদিকে হি স্ট্যান্ডস ফর এ কমপ্লেক্সিটি। আমাদের মাথায় একটা কমপ্লেক্সিটি এসে যায় পার্লকে দেখলে, সে কি তো পাপের ফসল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার কি দোষ? আচ্ছা, কিন্তু তাকে কি মায়ের কাছে থাকতে দেওয়া উচিত না? তাহলে কোথায় থাকবে সে? মায়ের কাছে তো থাকবে। এই যে কমপ্লেক্সিটি, আমরা নিজেরা কিন্তু দ্বন্দ্বে পড়ে যাই। হ্যাঁ, পার্ল এখানে নিজেই একটা কমপ্লেক্সিটি সিম্বল। পার্ল ইজ অলসো এ রিজন টু লিভ। পার্ল আমাদের হেস্টারের জন্য বেঁচে থাকার কারণ, অনুপ্রেরণার কারণ, হ্যাঁ, অ্যান্ড এ সোর্স অফ হিউম্যানিস্টিক ইন্সপিরেশন। এবং আর্থারের জন্য যেটা, আর্থারের জন্য পার্ল কিন্তু একটা মানবীয় একটা প্রণোদনা, মানবীয় একটা প্রেরণার উৎস। কারণ কি, আর্থার যখন পার্লকে চুমু খেতে যায় পার্ল সরে যায়, আদর করতে যায় পার্ল সরে যায়। তোমাদের মনে আছে সেই বনানীর মধ্যে একটি জায়গায় যখন আদর করতে গেছে তখন সরে গেছে, এবং শেষ মুহূর্তে যখন আমাদের আর্থার সে কনফেস করে যখন মারা যায়, সে পিলোরিতে স্ক্যাফোল্ডে যখন পড়ে যায়, তখন কিন্তু পার্ল তাকে চুমু দেয়, এবং সেই চুমুটা কিন্তু তার হিউম্যানিস্টিক ইন্সপিরেশনের পরিচায়ক বা পারফেকশনের পরিচয়, তার হিউম্যানিস্টিক পারফেকশনের পরিচয়। বলতে এই পার্ল অ্যাপারেন্টলি ট্রান্সগ্রেশনের প্রতীক, ঠিক আছে, সে জনসাধারণের কাছে একটা কমপ্লেক্সিটি, পাঠকদের কাছে একটা কমপ্লেক্সিটির প্রতীক, ঠিক আছে, কিন্তু হেস্টারের জন্য সে কি রিজন টু লিভ, আর্থারের জন্য এ সোর্স অফ হিউম্যানিস্টিক ইন্সপিরেশন। পারবে তো এভাবে? এরপর দেখো রোজবুশ। রোজবুশটা কোথায় ছিল? যে জেলখানায় আমাদের হেস্টার ছিলেন এবং তার কোলের পার্ল ছিল। দেখো ওই লতা মঙ্গেশকরের এই গানটা তোমরা শুনেছো যে বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে তার পাপে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। এই দেখো আমাদের পার্ল কিন্তু সে যখন ওই পিউরিটান মিনিস্টাররা জিজ্ঞেস করেছিল তোমার জন্ম কোথায়, তোমার বাবাকে, তখন কিন্তু সে বলেছিল আমার জন্ম হয়েছে গোলাপ বাগানে। তোমরা ওয়ার্ডসওয়ার্থের ওই যে লুসি পোয়েমস পড়েছো, সেখানে দেখেছো লুসিকে সমাজ কেউ তাকে পাত্তা দিত না, পরোয়া করতো না, কিন্তু সেই যে বনানী জঙ্গল নেচার তার কোলে তাকে আশ্রয় দিয়েছিল। তদ্রূপ এই নভেলটিতে আমাদের এই যে পার্ল, আমাদের যে হেস্টার, হ্যাঁ, তাদের জন্য একটা আশ্রয় জায়গা কিন্তু রোজবুশ। রোজবুশ তাহলে সোলাস, একটা সান্ত্বনার জায়গা, কম্পেশন, সমানুভূতি বা সহানুভূতির জায়গা। অপরদিকে এই রোজবুশ তার কিন্তু কোনো সাম্প্রদায়িক পরিচয় নেই, সে কি হিন্দু না মুসলিম না পিউরিটান না নন পিউরিটান, সে সেকুলার বিউটির প্রতীক, সেকুলার বিউটি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। তাহলে লিখে দিবা যে ইন দ্য নভেল দ্য স্কারলেট লেটার রোজবুশ ইজ a wonderful symbol which sometimes stands for solace, sometimes for confession, sometimes for solace, sometimes for compassion, and most importantly it is a secular beauty. So it is a symbol of secular beauty of the natural world. প্রকৃতির রাজ্যের একটা অসাম্প্রদায়িক সুন্দর একটি প্রতীক।
লাস্টে লিখে দিবে স্ক্যাফোল্ড। এই যে দেখো, ওই যে বললাম যে মিনিং সুইচ করে, হ্যাঁ, মিনিং শিফট করে। এই স্ক্যাফোল্ডটা দ্য স্কারলেট লেটারের শুরুতে দেখো, এটা কিন্তু আইরনি অফ সিচুয়েশনের প্রতি। কারণ কি, দেখো একই পাপের, হ্যাঁ, একই পাপ দুজনে কমিট করেছেন, কিন্তু একজন কোথায়, একজন পিলুরিতে দাঁড়ানো, একজন স্ক্যাফোল্ডে দাঁড়ানো, আর একজন জেরা করছেন তাকে, আর্থার জেরা করছেন যে পাপি। ব্যাপারটা কেমন হওয়ার কথা ছিল না, প্রথম সিনে আমরা কিন্তু স্ক্যাফোল্ডকে আইরনি অফ সিচুয়েশন সিম্বল ধরে নিতে পারি, কিন্তু মাঝের সিনে আর্থার সেখানে কিন্তু একা একা সে গিয়ে কনফেস করতে যায়, যদিও তাকে কেউ দেখেনি। হ্যাঁ, তাহলে সেকেন্ড সিনে স্ক্যাফোল্ডটা তাহলে স্ট্রাইক এন্ড কনসায়েন্সের প্রতীক। থার্ড সিনে কি, থার্ড সিনে স্ক্যাফোল্ডটা কিন্তু রিগেইনিং সোল, গেইনিং হিউম্যানিটি, লজিং ভিকটিম, লজিং ড্রিমস, এগুলোর প্রতীক। এতগুলো কেন, দেখো কেন। লাস্ট সিনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, লাস্ট স্ক্যাফোল্ড সিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সিনে আমাদের আর্থার গিয়ে কি হয়, সে সোলকে রিগেইন করতে পারে, সে পাপমুক্ত হয়, সে লাস্ট স্পিচটা দিয়ে, তার ইলেকশন স্পিচ দিয়ে সে ক্লান্ত হয়ে সে কনফেস করে পড়ে যায়, সে মারা যায়, তার সোল সে রিগেইন করেছে। অপরদিকে পার্ল, সে কিন্তু হিউম্যানিটি গেইন করেছে, সে কিন্তু মানবীয় পরিচয় লাভ করেছে। লজিং ভিকটিম, রজার সেলিংওর, তার প্রতিশোধ স্পৃহার মৃত্যু ঘটেছে, সে কি করবে, তার প্রতিশোধের খেলা তো শেষ, তার ষড়যন্ত্রের খেলা, নীল নকশা তো এখানে শেষ হয়ে গেল, যেহেতু আর্থার কনফেস করে ফেলেছে। লজিং ড্রিমস, এটা কার জন্য, এটা হেস্টারের জন্য। হেস্টার, তার একটা সুন্দর স্বপ্ন ছিল যে তারা পার্লকে নিয়ে আর্থার তারা ইউরোপে পালিয়ে যাবে, চলে যাবে, কিন্তু সেই স্বপ্নটার মৃত্যু ঘটল। তো লিখে দিবে যে in the novel The Scarlet Letter, the scaffold contains several many significance. In the very outset of the novel, it's a place of irony of situation. Then it's a symbol of strike in conscience, and lastly, it stands for regaining soul, gaining humanity, losing victim, losing dreams. এভাবে এই 5টি পয়েন্ট, এই সেন্টেন্সগুলোকে, এই কনসেপ্টগুলোকে ফোকাস করে লিখে দিলে আশা করি তোমাদের ব্রড কোয়েশ্চেনটা ভালো হবে, এবং আগেরটাও এভাবে লিখতে পারলে আশা করি তোমরা পারফেক্ট করে উপস্থাপন করতে পারবে। এরপরে জুৎসই ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন দিয়ে তোমার কিছু বক্তব্য তুমি ইনসার্ট করে দিবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ক্লাসটির উপরে বা ক্লাসের কোনো পয়েন্টের উপর, তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে প্রশ্ন করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো। অল দ্য ভেরি বেস্ট।